কড়া খবরে দাদা তোমাকে স্বাগত। আমাদের সাথে রয়েছে তাপস দা। দাদা, এই যে গুন্ডা দমন বিলকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলা আপাতত খারিজ করেছে হাইকোর্ট, কি বলবে? মামলাটা যেটা করা হয়েছিল সেই মামলাটা মানে যেটার জন্য খারিজ হয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রপতির কাছ থেকে একটা তার আগে পারমিশন লাগবে, এবং যে কোনো বিল আমাদের দেশে সেটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি হোক আর হচ্ছে লোকসভা হোক, যেখানেই বিল আসে না কেন সেই সমস্ত বিল সব জায়গায় মানে সুপ্রিম কোর্টে সেগুলো চ্যালেঞ্জ কেউ না কেউ করে। আর অলরেডি তো বামপন্থীরা বলেই ছিল যে আমরা এই বিল নিয়ে কোর্টে যাব। এইবার কোর্ট হচ্ছে যে অনেক সময় কি করে সেই বিলগুলো খারিজ করতে পারে, সেই বিল আবার দেখা যাচ্ছে যে কখনো কখনো মডিফিকেশন হয়। এক্ষেত্রে প্রেসিডেন্টের কেস থেকে কোনো একটা কারণবশত বা কোনো কিছু প্রভিশনের ইস্যুতেই বিলটা আর কি আপাতত খারিজ হয়েছে। এখন দেখা যাক আমাদের গভর্নমেন্ট মানে বিজেপি গভর্নমেন্ট এখন সেটা বিলটা নিয়ে কি করে। কারণ এটা তো ঠিক কথা, আমাদের গত 15 বছর ধরে রাজ্যে যেভাবে আর কি গুন্ডাদের বাড়াবাড়ি চলেছে, কিছু কিছু গুন্ডা বিশেষ করে এই যে শেখ শাহজাহান, তারপরে শেখ জাহাঙ্গীর, তার সাথে জাহাঙ্গীর খান, যারা যারা পাওয়া গেছে। আর এখন যদি বলা হয় যে এই যে অনুব্রত মন্ডল বা এখন টুলু মন্ডল, এরা তো কম ছিল না। এবার এদের বাড়াবাড়ির জন্য অবশ্যই এরকম বিল দরকার, কারণ আমাদের আইন যেগুলো ছিল, এক্সিস্টিং আইন যেগুলো ছিল, সেই এক্সিস্টিং আইনগুলোতে দেখা যায় যে কোনো না কোনো কারণে বেল পেয়ে যায়, এবং বেল পাওয়ার পরে তারা বেরিয়ে গিয়ে আবার ক্রাইম করে। কিন্তু সত্যি কথা বলতে কিছু কিছু ক্রিমিনালকে সারা জীবন যদি এই জেলের ভিতরে আটকে না রাখা হয়, তাহলে দেখা যায় যে তারা বারবার কিন্তু ক্রাইম করবে। এবং এই ব্যাপারে অবশ্যই আইন মন্ত্রক আছে, তারা অবশ্যই দেখবে, দেখে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবে। ইতিমধ্যে নতুন সরকার গঠন হয়েছে এবং এই রিসেন্টলি অভিযোগ উঠেছে তোলাবাজির অভিযোগ। বিজেপির কিছু নেতাদের 22 জন নেতাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে এবং 250 জনকে শোকজ করা হয়েছে, কি বলবেন? এটা তো একটা ভালো পদক্ষেপ। তার কারণটা হচ্ছে যদি দেখেন যে তৃণমূলের যে সমস্ত নেতা, কম কাউন্সিলর তো অ্যারেস্ট হলো না, তাদের দেখা যাচ্ছে কারোর খাটের তলে, কারোর পাটের খেতে, বিভিন্ন জায়গায় যেভাবে টাকা মানে আছে, সেই টাকা এখন কিছু কিছু লোক তো সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করেছে। আবার কেউ কেউ দেখা যাচ্ছে যে 4 তারিখের পরে গিয়ে হঠাৎ করে তৃণমূল থেকে বিজেপিতে ঢুকে গেছে, এবং তারা হচ্ছে সেই তোলাবাজি করছে যে তোমার গায়ে ডিম চুড়বে না, তুমি টাকা দাও আমি তোমাকে সেভ করে দেবো। এবং সেই জায়গা তো অস্বীকার করার জায়গা নেই। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় এবং তারপরে আরো অন্যান্য নেতারা, তারাও অলরেডি বলেছে। যেখানে রাজ্য সভাপতি বলেছে, তার মানে ডেফিনেটলি সেই জায়গা তো তিনি একটা ভালো পদক্ষেপ নিচ্ছে বলেই এটুকু কংগ্রাচুলেট করাই উচিত। তার কারণ আগে আমাদের মুখ্যমন্ত্রী যারা বেশি তোলাবাজি করতে পারতো, আগে মানে মমতা ব্যানার্জি, তিনি তাদেরকে দিনের পর দিন প্রশ্রয় দিয়েছেন এবং তারা বড় পোস্ট পেয়েছেন, এবং তারা দেখা যাচ্ছে কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন। কিন্তু এই জায়গায় যে সমস্ত নেতারা যারা তোলাবাজি করার অভিযোগে যাদেরকে সাসপেন্ড করেছে এবং যাদের শোকজ করেছে, এই পদক্ষেপটা অত্যন্ত দরকার ছিল। কারণ বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠছিল যে তোলাবাজি যেভাবে শুরু করেছে, এবং সেই শুরু করাটা এমন নয় যে বিরোধীরা তো করছিলই, কিন্তু সব থেকে বেশি শাসক দলের নেতা যেমন জিতেন্দ্র তিওয়ারি, তিনিও এই অভিযোগটা করেছেন। তো সেই অভিযোগকে তো অবশ্যই আমার যেটা মনে হয়েছে যে রাজ্য সভাপতি সেটা গুরুত্ব সহকারে দেখেছে, এবং গুরুত্ব সহকারে দেখার পরে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এবং তার এই সিদ্ধান্ত অত্যন্ত একটা জরুরি, বা এই সময় যদি সেটাকে আটকানো যায়, না হলে একটা সরকারকে তো চালাতে গেলে এই সমস্ত পদক্ষেপ নেওয়া উচিত। ভালো দেখুন, একটা সরকারের ভালো থাকবে, খারাপও থাকবে। সবাই যে শাসক দলের যারা সমর্থক তারা সবাই ভালো তা তো নয়। দেখুন, এই যে 15 বছর ধরে একটা রাজ্যে এইরকম তোলাবাজি দুর্নীতি চললো, সেখানে ভালো নিশ্চয়ই খারাপ মানুষ ছিল বলে এইগুলো হয়েছে। এবার তারা কেউ কেউ রাতারাতি বিজেপিতেও চলে গেছে, তারাও এরকম করছে, কেউ কেউ তৃণমূলে চলে গিয়ে, যেমন হচ্ছে এখন যারা হচ্ছে রাজ্যের, এখন তো তৃণমূলের দুটো শিবির, একটা হচ্ছে কালীঘাট আর একটা বালিশ তৃণমূল, মানে ঋতব্রত তৃণমূল অলরেডি শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে দেখা করেছেন, বা তারা অলরেডি অভিযোগ করছেন তারা বিভিন্ন এরিয়ায় তারা যেতে পারছে না। তার দুটো কারণ অনেকেই দেখা যাচ্ছে যেটা অভিযোগ যে তৃণমূল থেকে বিজেপিতে চলে গেছে, এবং বিজেপি থেকে তারাই হচ্ছে এদের বেশি বিরোধিতা করছে। তো তার ফলে তারা সেই জায়গায় ফিরে যেতে পারছে না এবং কাজ করতে পারছে না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ তৃণমূলের কিছু সংসদ, কি বলবেন? দেখুন, এইটা একদিক থেকে দেখলে অনেকে হয়তো যারা নিচু তলার কর্মীরা রয়েছে, তারা তৃণমূল স্তরের যারা হচ্ছে কাজ করে, তারা হয়তো এগুলো দেখলে তারা
অভিযোগ করছে, খারাপ লাগছে যে আমরা এতদিন যাদের বিরুদ্ধে লড়াই করেছি তারা দেখা করছে। কিন্তু এটা আপনাকে ভাবতে হবে যে একজন শাসক দলের যেমন হচ্ছে এই বিরোধী দলের শিবির, যেমন ঋতব্রত তৃণমূল, তারা 11 জন না 13 জন, সম্ভবত 13 জন তারা দেখা করলেন যে মুখ্যমন্ত্রীর সাথে, আগের মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে, বা তাদের কোনো প্রস্তাব আসলে সেগুলোতে তিনি বাধা দিতেন। কিন্তু এই মুখ্যমন্ত্রী দেখা করেছেন, এমনকি প্রধানমন্ত্রীর সাথেও এনসিপিআর সাংসদরা বসেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও বসেছেন। এটা তো অবভিয়াসলি একটা ভালো দিক, যে ক্ষেত্রে বলা হচ্ছে যে পূর্ব ভারতের উন্নতির জন্য তারা কাজ করুক। এবং এটা তো দেখুন, যে সাংসদ হয়েছে, বিরোধী সাংসদ হয়ে রয়েছে, মানে সেই যে এলাকার সাংসদ, সেই এলাকায় তাকে তো কাজ করতে হবে। তো তাকে কাজ করতে গেলে সরকারের সাথে কোলাবোরেশন রেখেই কিন্তু কাজ করতে হবে। এই জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করছে, প্রধানমন্ত্রীর সাথে দেখা করছে, বা বিধায়করা দেখা করছে মুখ্যমন্ত্রীর সাথে, তো কোনো অন্যায় নেই, আমি অন্তত অন্যায় দেখিনি। এই সৌজন্য তো থাকা উচিত। কিন্তু এক্ষেত্রে আর একটা জিনিস দেখতে হবে যে নিচু তলার কর্মীরা যারা নিজেরা নিজেদের ভেতরে মারামারি করে, দেখুন রাজনীতি হতে পারে মতাদর্শের পার্থক্যের, যে তিনি তৃণমূল ও সিপিএম ও বিজেপি, কিন্তু এই মারামারি, হানাহানি, হিংসা, এগুলো তো কোনো যুক্তিতে নেই। নিচু তলার যারা এই লোকগুলো করে তাদের বলবো যে তাদের এটা দেখে কিন্তু শেখা উচিত, যে এই এক্সাম্পল সেট করা উচিত। হ্যাঁ, রাজনীতির জায়গায় ভোটের সময় ভোট হবে, কিন্তু মারামারি এই নিচুতলার কর্মীদের কিন্তু করা উচিত নয়। দাদা, কেন্দ্র সরকার আগামী সপ্তাহে বিদেশি অনুদান FCR এ সংশোধনী বিল আনতে পারছে, কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, এই FCR বিলটা এমন একটা সমস্যা হয়ে গেছে, এই যে যন্তর মন্তরে যে আন্দোলন চললো, সেই আন্দোলনের কিন্তু একটা বড় কারণ কিন্তু এই FCR কিন্তু উঠে আসছে। FCR বিলটা যদি আসে, তাহলে কিন্তু দেখুন আমাদের দেশের অনেক, এই বর্তমানে যদি আমাদের এই ভারতবর্ষের প্রেক্ষাপটে দেখেন, বিশেষ করে এশিয়ান সাবকন্টিনেন্টে একমাত্র ভারতবর্ষই কিন্তু স্টেবল। আশেপাশের সমস্ত জায়গা দেখুন, আপনি শ্রীলঙ্কা বলেন, মালদ্বীপ বলেন, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, কোনো কেউ বাকি আছে যে জায়গায় সরকার স্টেবল? প্রতিটা জায়গায় সরকার কিন্তু পড়েছে এবং সেখানে সামরিক শাসন হয়েছে। এখন রিসেন্টলি কি চলছে, কিছুদিন আগে বাংলাদেশ সরকার পড়ে গেল, এবং বাংলাদেশ পড়ে গেল নয়, শেখ হাসিনাকে জোর করে 2 বছর আগে তাকে দেশ ছাড়া করা হলো, এবং পরে সেই জায়গায় জামাত নতুন করে তৈরি করা সেই বাচ্চাদের এই পোলট্রাম মার্কা মস্তান যেগুলো ছিল, এই সার্জিস আলম, তারপরে হচ্ছে এই আরো ওদের যে টিমে ছিল, তারা কিন্তু মিলিতভাবে এনসিপি তৈরি করলো এবং করে এখন বিএনপি ক্ষমতায়। তারপরে দেখা যাচ্ছে আলটিমেটলি সেই জেনজি মুভমেন্টের পরে শুরু হলো কিন্তু নেপালে তারপরে সেই নেপালের যে সরকার ছিল সেই সরকার সরে গিয়ে বলেন সহ আসলে, এখন কিন্তু নেপালে আবার একটা বিক্ষোভ শুরু হয়েছে। এবং নেপালে এখন যে বিক্ষোভটা বেসিক্যালি চলছে, সেটা কিন্তু বাংলাদেশি এবং পাকিস্তানি যারা আছে মুসলিম, তাদেরকে সেখান থেকে তাড়ানোর জন্য কিন্তু বিরাট একটা মুভমেন্ট এই মোমেন্টে চলছে, এবং নেপাল কিন্তু একটা আনস্টেবলের জায়গায় আবার যাচ্ছে। মানে বলেন সহ আসার পরে সবাই ভেবেছিল যে সরকার একটা ভালো জায়গায় যাবে, সেটা কিন্তু নেপালে হয়নি। নেপালে কিন্তু আবার মুভমেন্ট শুরু হয়েছে। এই যে জায়গাটা, এটা দেখতে হবে যে আমাদের এই যে বাংলাদেশ, তারপরে যে মায়ানমারের রোহিঙ্গা, এই সমস্ত বিভিন্ন এরা ইনফিল্ট্রেশন করে শুধু তো ভারতবর্ষ নয়, বাংলাদেশ তথা ভারতবর্ষ, নেপাল, বিভিন্ন জায়গায় এরা বিস্তার লাভ করেছে। এবং এই যে ভারতবর্ষ একটা জায়গায় গ্রোথের দিকে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু চীন বলুন, আমেরিকা বলুন, এরা কিন্তু ভালোভাবে নিচ্ছে না। এরা যে কোনো ভাবে চেষ্টা করছে কিন্তু ভারতকে কি করে এই সরকারের বর্তমান যে এক্সিস্টিং কেন্দ্র সরকার, তার পতন ঘটানো যায়। সেই ক্ষেত্রে দেশের যে সমস্ত সেপারিস্ট গ্রুপ আছে, সেই সেপারিস্ট গ্রুপকে কিন্তু তারা অবশ্যই চেষ্টা করবে ফান্ডিং করার। এবং এই ফান্ডিং গুলো এখন হচ্ছে তা নয়, এর আগেও কিন্তু হয়েছে। এখন যদি এই ফরেন কন্ট্রিবিউশন এই একটা যদি চলে আসে একবার, এবং সেটাকে যদি কেন্দ্র সরকার নজর দিতে পারে, তাহলে কিন্তু আমি বলছি অনেক বিচ্ছিন্নতাবাদী শক্তি তারা কিন্তু মুখ থুবড়ে পড়বে। তারা যে নিজেদের এই যে মানে মাঝে মধ্যেই আন্দোলন করে, এবং আন্দোলন করে তারা যে এই বিরাট বড় একটা নেতা হয়ে পড়ে। এই যে আজকেই যেটা হয়েছে ঝাড়খণ্ডের আন্দোলনের, সম্ভবত AIS এর নেত্রী নেহা, তার টাইটেলটা আমার এক্স্যাক্টলি এই মোমেন্টে মনে পড়ছে না, তাকে মুখে কালি ঝুড়ে মেরেছে। এই যন্ত্র মন্ত্রে যারা আন্দোলন করছিল সিজেপি পার্টি, আজকে তো সিবিআই যে চার্জশিট দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে NTA যে সমস্ত আধিকারিক ছিল যারা অ্যাক্সেস করতে পারতো কোশ্চেন পেপার, সেই কোশ্চেন পেপার কিন্তু তারাই লিক করেছে, এবং তাদের নামেই কিন্তু অভিযোগটা যে চার্জশিটে পুরোপুরি পড়েছে। এবার সেক্ষেত্রে আপনি তাহলে ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করার জন্য আপনারা উঠে পড়ে লাগলেন। এখন যদি সেম প্রশ্ন করা হয় যে ঝাড়খণ্ডেও তো হয়েছে লিক, আপনি ঝাড়খণ্ডের সরকারের পতনের জন্য তো আপনারা আন্দোলন করছেন না। যে সিজেপি যখন সরকার ক্ষমতা মানে
এই সরকারকে এগেনস্টে বিরুদ্ধে এত বড় একটা আন্দোলন করলো বলে সবাই বলে, এবং আমাদের বিভিন্ন লেফটিস্ট, আল্ট্রা লেফট, নকশাল গ্রুপ যারা যারা আছে তারা তো সবাই জয়েন করলো। ঝাড়খণ্ডে কজন আছে বলুন তো? অভিজিৎ দীপকে বলছেন যে তার নাকি টাইফয়েড হয়েছে, আমার টাইফয়েড হয়েছে, তার নাকি ওই মানে তিনি আসতে পারবেন না। তো তার দলে তো আরো অনেক নেতা নেত্রী আছে, তাদের কি হলো? তারা কেন এলো না? আজকে ওখানেও তো একজন সম্ভবত ধর্মেন্দ্র মাহাতো, যার নাম, যিনি অনশন করছেন, সেই অনশনেও তো সেখানে সেই সুনাম ওয়াংচুক, অ্যাকচুয়ালি সুনাম ওয়াংচুক অনশন করলো, বাকিরা কি করেছে? আজকে সেই সুনাম ওয়াংচুকই কিন্তু ফোন করে যে ছেলেটা ঝাড়খণ্ডে অনশন করছে তার সাথে ফোনে কথা বলেছেন, কিন্তু তাদের কজন এখানে এসেছেন? আসেনি। তার কারণ যে হেমন্ত সোরেনের সরকার হচ্ছে, এদের হচ্ছে বন্ধু সরকার। এখন বন্ধু সরকার এখানে আন্দোলন করবে না, এটা বোঝাই যাচ্ছে। এবং দেখুন এই কয়েকদিন আগে যে ইলেকশন হয়েছে, সেই ইলেকশনেও দেখবেন যে তিনটে পার্টি জিতেছে। একটা জায়গায় জিতেছে হচ্ছে কংগ্রেস, মানে মধ্যপ্রদেশে, আর বিহারে জনসুরাজ পার্টি হচ্ছে প্রশান্ত কিশোর জিতেছে, আর একটা হচ্ছে গুজরাটে জিতেছে হচ্ছে আপনার একটা বিজেপির। এইবার এখানে কিন্তু আর ইভিএম হ্যাকের কথা কেউ প্রশ্ন তুলছে না। এবার জেতার পরে আমাদের রাজ্যে সব থেকে বেশি লাফাচ্ছিল দেখলাম বা মতি বা মেরা, যেন মনে হচ্ছে ওরাই জিতে গেছে। তা ওরা ঝাড়খণ্ডে আন্দোলন করছে না কেন? আমার তো এই প্রশ্নটা এখন সব থেকে বড় প্রশ্ন। ঝাড়খণ্ডে কিন্তু ওরা আন্দোলন করছে না, এবং সেই আন্দোলনটা কি দেখা যাচ্ছে? সুনাম ওয়াংচুক অনশন করেছে বলে আমাদের রাজ্যের বামপন্থীরা কান্নাকাটি করে সোশ্যাল মিডিয়াতে পুরো ভাসিয়ে দিচ্ছিল। আমরা তো অবশ্যই সমর্থন জানিয়েছিলাম যে সুনাম ওয়াংচুকের অনশন ভাঙা উচিত, কিন্তু আজকে দেখবেন সেই তারাই, সেই এই যে যারা এই বামপন্থী গুলো, এরা কিন্তু ঝাড়খণ্ডে যে ছেলেটা অনশন করছে তার হয়ে কিন্তু কেউ কথা বলছে না। বা ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী বা তার ইয়ে হোক, শেষ হয়ে যাক, বা মুখ্যমন্ত্রী, সেটা কিন্তু সেই কথা বলছে না তারা। তো এই এফসিআর এর বিলটা এসে গেলে অনেকেরই, অনেক সেপারিস্ট গ্রুপ, অনেক নকশাল, অনেক বাম, অতিবাম, তাদের কিন্তু ওই বাইরের থেকে ফান্ডিংটা বন্ধ হয়ে যাবে। তার জন্য এখন যে কোনো প্রকারে চাই যে আমাদের এই কেন্দ্র সরকারকে, এখন যারা রয়েছে তাদেরকে মানে ডেমোক্রেটিজম মেনটেন না করে ওই বাংলাদেশ, নেপাল এদের মতো ফেলে দেয়া। সেই জায়গাটাকে আমরা সমর্থন করতে পারি না, অন্তত আমি তো করব না। দাদা, বিহারের উপনির্বাচনের ফলাফলকে ঘিরে রাজনৈতিক সমীকরণ পরিবর্তনের ইঙ্গিত মিলেছে, যা বিজেপির জন্য গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা যাচ্ছে। কি বলবেন? দেখুন, এই উপনির্বাচন, এর আগেও আমি বলেছি, উপনির্বাচন তিনটে জায়গায় হয়েছে। একটা মধ্যপ্রদেশ যেখানে কংগ্রেস জিতেছে, একটা গুজরাটে হয়েছে, একটা বিজেপি জিতেছে, আর বিহারে হচ্ছে জনসুরাজ পার্টি। দেখুন বিহারের এখন যদি আমি এই জায়গায় আসি, প্রশান্ত কিশোর বেসিক্যালি তো দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি মানে আইপ্যাক খুলে তিনি বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জায়গায় তিনি কিং মেকার হিসাবে কাজ করেছে, বা সেখানে বলা যায় যে টাকা নিয়ে তিনি বিভিন্ন জায়গায় ইলেকশন কিভাবে হবে তার উপদেশ দিয়েছে। কিন্তু এই প্রশান্ত কিশোরের যে স্ট্র্যাটেজি, সত্যি কথা বলতে তো ইলেকশন জেতা যায়, কিন্তু একটা ব্যাপার হচ্ছে মানুষের ভিতরে এই যে ভাতার রাজনীতি খুলে দিয়েছে এবং বিভিন্ন ধরনের পদ্ধতিগুলো খুলে দিয়েছে, এবং তাতে কিন্তু আমাদের দেশের উন্নতি হয় না। এই প্রশান্ত কিশোরকে দেখে যদি কেউ শিখে যে সেটা খুব ভালো কাজ করে তিনি ভোটে জিতেছে, সেটা কিন্তু একদমই নয়। তৃণমূল যখন একদম ডুবতে বসেছিল তখন এই প্রশান্ত কিশোরই বাঁচিয়েছিল, ওই দিদিকে বলো বা অন্যান্য ভুলভাল কাজগুলো করে ওই আলটিমেটলি দেখা যাচ্ছে যে ভোটটা কিভাবে জেতা যায় সেই সিস্টেমটা করে দিয়েছে। এইবার যেটা সফল হলো না। এইবার আপনি যদি বিহারের উপনির্বাচনে যে সিটটাই জিতেছে সেটা বিজেপির গড় নামেই খ্যাত, কিন্তু ওখানে লাস্ট দিন যেটা দেখা গেছিল যে বিজেপির যিনি মনোনয়ন দিয়েছিলেন তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেন এবং তার জায়গায় আরেকজন দাঁড়ায়। কিন্তু যেহেতু প্রশান্ত কিশোর একজন পলিটিক্যাল মানে দীর্ঘদিন ধরে স্ট্র্যাটেজিস্ট, এবং তার সেই জায়গায় অনেকদিন ধরে বড়সড় ক্যাম্পেইন চলেছে, এবং একটা ব্যাপার হচ্ছে দেখুন একটা সরকার যদি লং টাইম থাকে তার একটা অ্যান্টি ইনকামবেন্সি ক্রিয়েট হয়। এবং তাছাড়াও বিহারের একটা রাজনীতির ভিতরে একটা দেখুন দীর্ঘদিন ধরে লালু প্রসাদ যাদব বা নীতিশ কুমার এই যে এটা চলছিল, লালু প্রসাদ ব্যাকফুটে, নীতিশ কুমারও কোনো কোনো সময় এক সময় বিজেপির হাত ধরেছে, বা কোনো সময় ইউপি এর হাত ধরেছে, কোনো সময় লালু প্রসাদ যাদবের হাত ধরেছে। এইবার বিহারের মানুষও কোনো না কোনো ভাবে একটা থার্ড ফ্রন্ট চাইছে, কিন্তু সেটা থার্ড ফ্রন্ট দেখুন শুধুমাত্র একটা সিট জিতে সেটা তো ওইভাবে হয় না। কিন্তু ওই জায়গায় যেহেতু ক্যান্ডিডেট প্রশান্ত কিশোর, তাই নাহলে দেখুন কিছুদিন আগে যখন ভোট হলো তখন প্রশান্ত কিশোরের পার্টির কি অবস্থা হয়েছে, আর কেউ কি জিতেছে? জেতেনি। তো ওই বিহারের ওই উপনির্বাচন দেখে এখনই এমন কিছু বলার আসেনি। তবে হ্যাঁ, অবভিয়াসলি ওখানে এখন যিনি মুখ্যমন্ত্রী তিনি বিজেপির মুখ্যমন্ত্রী, যেহেতু তো সেই জায়গায় বিজেপিকে ভাবতে হবে। প্রশান্ত কিশোর যেহেতু তিনি আইপ্যাক চালিয়েছেন, দীর্ঘদিন ধরে তার একটা স্টেজ হিসেবে কাজ করেছে,
তিনি অনেক রকম ওই যে আমাদের রাজ্যে যেমন এই ভাতার রাজনীতি খুলে দিয়ে গেছেন, এমন এমন কিছু যে মানে মানুষকে যেটা হচ্ছে সস্তা কথায় মানে সস্তা ভোট আর কি কিভাবে কেনা যায় উনি সেই পথ অবলম্বন করে, যেটা পশ্চিমবঙ্গে করেছে। তো ওনার মতো রাজনীতিবিদ সেটাই, যেহেতু একটা এক্সপিরিয়েন্স আছে সেটাই করতে পারে, কিন্তু আমাদের দেশের ডেভেলপমেন্ট কিন্তু এতে হয় না যে ভোট আপনি কিনবেন 1,500 টাকার উপরে। মানে আমি যেমন 1,500 টাকা দেয়াকেও সমর্থন করি না, আবার 3,000 টাকাকেও সমর্থন করি না। আমি সমর্থন করি যে মানুষটা অসহায়, যে মানুষটা ডিসেবলড। আমাদের ডিপিএসপি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে ক্লিয়ারলি বলা আছে সেগুলো, যে আপনি যে মানুষটা অসহায়, ধরুন একটা বয়স্ক মানুষ, তাদেরকে হেল্প করুন। যিনি অসুস্থ মানুষ তাদেরকে 3,000 কেন 30,000 দিন। কিন্তু যে মানুষটা দেখা যাচ্ছে সত্যি দেখা যাচ্ছে তার বাড়ির একজন চাকরি করে, তার অনেক জমি আছে, তাদেরকে তো দেওয়ার কোনো মানে হয় না। এই যে আমাদের অন্নপূর্ণা ভান্ডার নিয়ে অনেক অনেক প্রস্তুত তুলছে, কিন্তু সেখানে দেখুন ক্রাইটেরিয়া গুলো যদি দেখা যায়, আগের সরকারের আমলে অনেকেই আছে যারা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে ছেলে মানুষ, বা দেখা যাচ্ছে অনেকগুলো নিয়েছে, এরকম তো অনেক অভিযোগ উঠেছে। তো সেই ক্ষেত্রে মানুষ শ্রমের বিনিময়ে তাকে মূল্য দেওয়া উচিত বা টাকা দেওয়া উচিত। উইদাউট শ্রম মানে কোনো কাজ বিয়ে করবো না, ভাতা দেয়, ভাতা দেওয়া রাজনীতিটাই প্রশান্ত কিশোর ঢুকিয়েছে। আমি ভাতা রাজনীতি একদম বিশ্বাসী না, কিন্তু ডিজেবল পার্সনকে দিন, যে মানুষটা অসহায়, যে মানুষ অসুস্থ, যে মানুষ হচ্ছে ছেলে মেয়ে নেই, যারা হচ্ছে বৃদ্ধা বা বৃদ্ধ, তাদেরকে আপনি দিন। তাদের ওষুধের খরচ, সরকার তাদের ওষুধের খরচের দায়িত্ব নিক। তাদের যদি কিছু না থাকে সেই সমস্ত অসহায় মানুষকে খাওয়া দাওয়ার দায়িত্ব নিক। আমার যেমন হসপিটালে একদিন একজন বলছে, স্যার দেখুন আমি তো কন্ট্রাকচুয়াল কাজ করি, আমি আর কত মাইনা পাই, আমার ওয়াইফ অন্নপূর্ণা ভান্ডার পাইনি বলে অভিযোগ করছে, কোনো না কোনো কারণে ক্যান্সেল হয়েছে। তাই আমি বললাম সেটা তুমি হয়তো কাগজপত্রে কিছু ভুল করতে পারো। বলছে আমার পাশের বাড়ির যিনি, তার হাজবেন্ড হচ্ছে রেলের চাকরি করে, তাদের কোনো প্রবলেম নেই, তার ওয়াইফ অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে। এবারে আমার বস্তুতে তিনি কেন পাবেন বা তিনি কেন নেবেন? যার সত্যি তার কি দরকার আছে? যে বাড়িতে এরকম তো তিনি যখন পেয়েছেন নিশ্চয়ই তিনি মিথ্যে কথাটা লিখেছেন, কারণ এখন তো ক্রাইটেরিয়া গুলো চেঞ্জ হয়ে গেছে। যার বাড়িতে চাকরিজীবী রয়েছে বা যার অবস্থা ভালো, সেগুলো ডিক্লারেশন দেয়নি, মিথ্যা ডিক্লারেশন দিয়ে টাকা নিয়েছে। তো এই জায়গাগুলোকে বন্ধ করতে হবে, এবং এই সরকার যে এটা চেষ্টা করেছে, অনেকেই এই ফর্ম নিয়ে অনেক অভিযোগ তুলেছে যে অনেক বড় লেন্দি ফরম্যাট। আমার প্রশ্ন হচ্ছে যে দেখুন, মানুষ কাজ করে শ্রম দিয়ে হচ্ছে টাকাটা পায়। আমাদের বিরোধী দলগুলো বিভিন্ন রকম অভিযোগ তোলার চেষ্টা করলো। আচ্ছা, মানুষ সারাদিন খেটে 300 টাকা বা 500 টাকা পাচ্ছে যারা জনমজুর বা দিনমজুরের কাজ করে, আর আপনি 3,000 টাকা ফ্রিতে পাবেন মাসে, একটা ফর্ম ফিল আপ করতে পারবেন না? সেই ফর্ম ফিল আপে অভিযোগ তুলবেন? সরকার যখন আপনাকে এরকম মাসে মাসে ভাতা দেবে, সেই ফর্মটা তো অবশ্যই চেক হওয়া উচিত। দাদা, এই কলকাতা হাইকোর্টের রায় খারিজ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রাকে করে এখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? প্রথমে তো সুপ্রিম কোর্ট অলরেডি জানিয়ে দিল যে হাইকোর্টকে দায়িত্ব দিয়েছে যে 7 দিনের ভিতরে এই মামলা শুনানি শেষ করতে। দেখুন, আমার এই ব্যাপারে একটা অভিমত আছে, আমি জানি না, ইন্ডিয়ান জুডিশিয়ারির প্রতি সম্মান রেখেও বলছি যে এটাকে একটা বিশেষ বড় ব্যাপার। কত মানুষ কত মামলার জন্য বছরের পর বছর অপেক্ষা করে, অথচ অভিষেক ব্যানার্জি নাকি চোখের চিকিৎসা করাতে তাকে বিদেশেই যেতে হবে। কেন বিদেশে যেতে হবে? প্রশ্ন এই মামলার জন্য সময় বা কেন নষ্ট হবে আমার জানা নেই। ইন্ডিয়ান জুডিশিয়ারির এত মানে দামি সময়ের মাঝখানে ওনার এই মামলার জন্য একবার সুপ্রিম কোর্ট, একবার হাইকোর্ট, এবং সেগুলো উনি এন্টারটেন হচ্ছে। আমি জানি না কোনো গরিব মানুষের জন্য এটা এন্টারটেন হয় কিনা। আমরা সাধারণ মানুষ যারা হচ্ছে, যে টাকা একটা সুপ্রিম কোর্টের আইনজীবীকে দিতে গেলে যে টাকার মামলা খরচ হয়, সেই টাকায় মানুষ চিকিৎসা হয়ে যাবে। আর ওনার চোখের কি এমন বড় সমস্যা যে আমাদের ভারতবর্ষে চিকিৎসা হবে না? ওনাকে হাইকোর্টের বিচারপতিরা বললো যে এসএসকেএম এ তার জন্য মেডিকেল বোর্ড করে দেবে, সেই মেডিকেল বোর্ডে তিনি অ্যাপিয়ার করুক, তারপর দেখা যাক। দেখুন, আমি এটুকু মনে করি, আপনি সবকিছু সব হসপিটালকে আপনি যা খুশি যা বলুন, আমার কোনো অভিযোগ মানে তাতে কোনো আপত্তি নেই, আমি ডিফেন্ডও করবো না। কিন্তু এসএসকেএম আমি আপনাকে বলতে পারি যে পৃথিবীর ভিতরে একটা সেরা হসপিটাল। যে জায়গায় এমন কিছু নেই যে সেখানে নেই, সেটা যে কোনো নার্সিং হোমের থেকেও উপরে, বড় বড় নার্সিং হোমের থেকে। সেই জায়গায় এর আগেই তো আচ্ছা ভাইপো তিনি কত বড় মানে ভিআইপি পারসন, তার দলেরই তো নেতা মন্ত্রীরা যখনই অ্যারেস্ট হয় তখনই বলে যে আমি উডবান ওয়ার্ডে যাবো। তো উনি উডবান ওয়ার্ডে ভর্তি থেকেই চিকিৎসা হোক না, আর সেটাও আপনি ছেড়ে দিন। যদি তাও মনে না হয়, আরআইও যেটা আছে, রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি, ক্যালকাটা মেডিকেল কলেজের সাথে যে ব্রাঞ্চটা, এটাও তো একটা
ভারত সেরা না পৃথিবীর সেরা একটা ইনস্টিটিউট, সেখানে তার চোখ দেখাতে পারে। আর যদি তাও না হয়, আমি বলছি এইমস এর যেটা আছে, এইমস দিল্লির উপর কিছু আছে নাকি? এইমস দিল্লি হচ্ছে ভারতবর্ষে যেখানে প্রধানমন্ত্রীর চিকিৎসা হয়, যেখানে রাষ্ট্রপতির চিকিৎসা হয়, সেই জায়গায় আপনি চিকিৎসা হতে পারছেন না, আপনাকে বিদেশেই যেতে হবে। এগুলো হচ্ছে পুরো ধান্দাবাজি। এবং দেখুন, আমি যদি এখন বলি, আমরা অনেকে হয়তো, আমি একজন ডাক্তার হওয়ার সুবাদে বলছি, অনেকেই দেখা যাচ্ছে কোনো জায়গায় ভেলোরে দেখিয়ে এসছে, সে আমাকে জিজ্ঞাসা করলো, ডাক্তারবাবু আমি ভেলোরে দেখিয়ে এসছি, রিপোর্ট গুলো বা এগুলো একটু যদি কথা বলেন। তো তারা দেখাতে চায়। আর একে যখন বলা হলো যে আপনি পিজিতে গিয়ে কথা বলুন বা আপনার জন্য ব্যবস্থা করা হচ্ছে, ও বলছে আমি আমার কথা মতো চিকিৎসা করব, আমার মন মতো চিকিৎসা করব, আপনি বিদেশে যেতে দেবেন না ঠিক আছে, কিন্তু এসএসকেএম যেতে বলবো না। আচ্ছা, উনি এসএসকেএম যদি ডাক্তারবাবুদের দেখায়, ওটার কি এমন ক্ষতি হবে? আসল কথা, উনি কিছু লুকোতে চাইছেন আর উনি দেশ ছেড়ে পালাতে চাইছেন, এটাই উদ্দেশ্য। না হলে উনি কেন এই কথা বলবেন যে আপনি অর্ডার দেবেন না, তাও ভালো কথা, কিন্তু এসএসকেএম যাওয়ার জন্য বলবেন না? তার মানেই তো বোঝা যাচ্ছে উনি কিন্তু লুকোতে চাইছেন। একজন ডাক্তারবাবুকে দেখালে কি এমন হবে? তাতে তো ওনার ভালো ছাড়া কোনো খারাপ কিছু হওয়ার জায়গা নেই। একটা ওপিনিয়ন হবে, সেই ওপিনিয়ন যদি ওনার না পোষায়, উনি আবার হাইকোর্ট সুপ্রিম কোর্টে বলতে পারে যে না, যে এসএসকেএম ডাক্তারবাবুরা দেখেছিল তারা এই ওপিনিয়নে সন্তুষ্ট নই। তাদের দেখাতে পর্যন্ত তারা, দেখুন ডাক্তারবাবুরা দেখবেন, ওনার রিপোর্ট চেক করে দেখবেন, তাতে নাকি তার অসুবিধা। উনি ওই ফ্লাইট ধরে পালাতে চাইছেন, আর কিছু না। উনি ওই একবার যদি দেশ ছাড়েন, কারণ ওনার এগেনস্টে যত অভিযোগ আছে, তাতে উনি আর এদেশে ফিরবেন না। স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছে আর আপনি ডিমকে ভয় পাচ্ছেন, এই একটি মামলা খারিজ করে সাংসদ মহুয়া মৈত্রকে মন্তব্য সুপ্রিম কোর্টের, কি বলবেন? না, আমি আসলে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তার একটা কারণ ওনার দেখুন মেকআপ, এই যে মেকআপের বিরুদ্ধে উনি এত কষ্ট করে মেকআপ করেন এবং তার উপরে ডিম ছোড়া হবে, এটা সত্যিই অন্যায়। যারা ডিম ছোড়েন তাদেরকে আমি বলবো ডিম ছুড়বেন না, কারণ ওনার ওই যে মেকআপ কিনতেও তো ওনাকে অনেক কিছু করতে হয়। যে সমস্ত অভিযোগ ওনার বিরুদ্ধে উঠেছিল, উনি নাকি যেই বাইরে কি সব তথ্যপত্র দিয়ে এই সমস্ত করেন, তার এগেনস্টে আমার মনে হয় ডিম টিম ছোড়া উচিত নয়। কারণ ডিম ছুড়লে ওনার মেকআপ নষ্ট হলে উনি আবার হয়তো অন্য কোনো বিকল্প পথ বেছে নেবে, তাতে আমাদের দেশের সিকিউরিটির একটা সমস্যা হতে পারে। তাই এসব ডিম ছোড়া উচিত নয় বলে আমি মনে করি। আর সুপ্রিম কোর্ট, দেখুন সুপ্রিম কোর্ট এই মামলা নিয়ে যায়, এর থেকে আর মানে লজ্জাজনক কিছু আছে? আমাদের দেশে এত মামলা পড়ে আছে, এই মহুয়া মৈত্রর মতো লোকজন এরা হচ্ছে গিয়ে এই সমস্ত মামলা নিয়ে ভিড় করে যে আপনি ডিম ছুড়বেন না। একজন সাংসদের বিরুদ্ধে ডিম কেন ছুড়বে? কেন? আজকে এই যে যদি দেখুন, ডিম ছোড়াটাকে আমি কখনোই সমর্থন করি না। কারণ ডিম হচ্ছে আমাদের দেশে, যেখানে মানুষ একবেলা ডিম খেতে পায় না, যে দেশে এত অভাব রয়েছে, সেই দেশে ডিম ছোড়া উচিত নয়। এর আগেও আমি একাধিকবার বলেছি যে ডিম ছুড়বেন না। যাই হোক না কেন, প্রতিবাদ জানান, কিন্তু ডিম ছোড়াটাকে আমি মোটেই সমর্থন করি না। কিন্তু এট দ্য সেম টাইম আজকে বলছি, এই কালীঘাট তৃণমূলের যিনি বিরোধী, যখন প্রথম বিরোধী দলনেতা হিসাবে গেছিলেন শোভনদেব চ্যাটার্জি, শোভনদেব বাবুর কেউ কি ডিম ছুঁড়েছে? ছুঁড়েনি। অধীর চৌধুরী সারা জীবন জিতেছেন, এবার নয় হেরেছেন। কোনোদিন অধীর চৌধুরীর এগেনস্ট এরকম বিক্ষোভ দেখেছেন? কেউ দেখেনি। তাহলে তৃণমূলের লোকজনের বিরুদ্ধে মানুষ ডিম ছুঁড়ছে কেন? কারণ এরা যে হারে চুরি দুর্নীতি করেছেন, তার জন্যই মানুষ আজকে ক্ষিপ্ত হয়েছেন। দেখুন, ডিম ছোড়াকে সমর্থন করি না, কিন্তু এরা যে কাজগুলো করেছে, আজকে এদের ঘরের নিচে গেলেই তো দেখা যায় যে অরূপ বিশ্বাস এদের ঘরের কোথায় কোথায় কি না কি রেখেছে। সেই ক্লাবের ভেতরে, ওই ক্লাব আমি জানি না সুরুচি সংঘ না কুরুচি সংঘ, সেখানে গেলে বেড পাওয়া যাচ্ছে, কন্ডম পাওয়া যাচ্ছে। আপনি সুরেন্দ্রনাথ কলে যাচ্ছেন, সেখানে সেই উই পোকায় খাওয়া টাকা পাওয়া যাচ্ছে, সেখানে বেড পাওয়া যাচ্ছে, সেখানেও এই ধরনের মানে কন্ট্রাসেপটিভ মেথড, মানে কন্ডম পাওয়া যাচ্ছে। তো এইরকম তো করে রেখেছে তৃণমূলের লোকজন। দেখুন, এই যে এর আগে আরজি করা অভয়ার রেপ অ্যান্ড মার্ডার হলো, তারপরে সেটা যাওয়ার পরে যেটা হলো হচ্ছে ল কলেজে ছাত্রীর হচ্ছে রেপ হলো। তা সেই সময় বিরাট বড় মানে মানে একটা আন্দোলন হয়েছিল। কিন্তু এটা কি আমরা কখনো ভেবে দেখেছি যে একটা কলেজের ইউনিয়ন রুমের ভেতরে সেখানে কন্ডম পাওয়া যাচ্ছে, সেখানে বেড পাওয়া যাচ্ছে, ক্লাবের ভেতরে পাওয়া যাচ্ছে? তার মানে কত কেস সামনে আসেনি। টেকনিশিয়ান স্টুডিও, সেই টেকনিশিয়ান স্টুডিওর কয়েকজন মহিলাও তো, একজন মহিলা দেখলাম অভিযোগ করেছে তারপর এই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। এবং স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ কি ছিল? যে তিনি যে চশমাটা পরেন, সেই চশমায় নেই ক্যামেরা থাকে।
মানে আমি জানি না এ কোন ক্যাটাগরির ভিতরে পড়ে। প্রথমত তো এই চশমাই আমার যতটুকু আইডিয়া আছে, মানুষের চশমাই হচ্ছে, কারোর ক্যামেরা থাকে দুই রকম মানুষের, একটা হচ্ছে যারা ইন্টেলিজেন্স এজেন্সিতে কাজ করে তারা, আর একটা হচ্ছে যারা এই টেরোরিস্ট ফেস্ট হয় তাদের। এ কোন ক্যাটাগরির ভিতরে? এ তো মানে অন্তত ইন্টেলিজেন্স এজেন্সির তো পড়ে না, তাহলে এই ধরনের চশমা নিয়ার বুদ্ধিটা মানে কোন জায়গা থেকে আসে? তো তৃণমূলের এরকম লোক এরকম কাণ্ড প্রচুর করেছেন, তো মহামৈত্র এত ভয় কিসের? মহামৈত্র তিনি যদি ভালো কাজ করে থাকেন, তার কনস্টিটিউয়েন্সি নিয়ে কনফিডেন্সলি যাবেন, কাজ করবেন, সেখানে দেশে রাজ্যের প্রশাসনে আছে, এখন তো পুলিশ কাজ করছে, পুলিশ প্রোটেকশন দিচ্ছে, কাজ করছে, তাতে ভয় কিসের? তো এইটা নিয়ে আবার সুপ্রিম কোর্টে মামলা করার কি আছে? দেশের এত বিষয় আছে, আপনি সেসব বিষয় জুড়ে নিয়ে যাতে কেউ ডিল না মানে তার জন্য মামলা করা, এইটা মানে আমার তো মনে হয় যে এই মামলাটা মানে রিপ্রেজেন্ট করে, এটাই একটা হাস্যকর ব্যাপার এই রাজ্যে। দাদা, লাউড স্পিকার বিতর্কে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। মসজিদের লাউড স্পিকার ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে নানা রকম জল্পনা শুরু হয়েছে, কি বলবেন? দেখুন, লাউড স্পিকারের যে ঘটনাটা, সেটা হচ্ছে 2020 সাল সম্ভবত একটা রায়ের ভিত্তিতে বলা হয় যে একটা নির্দিষ্ট ডেসিবেলের উপরে আপনি ওই মাইক বাজাতে পারবেন না। এটা তো সত্যিই তাই, যে কোনো সভ্য সমাজে আপনি জোরে মিউজিক কেন চালাবেন? এখন এখানে যে পোস্তরা, যে ন্যারেটিভটা ক্রিয়েট করা হয়েছে, যেটা দেখলাম যে বলা হচ্ছে বিভিন্ন মসজিদ থেকে মাইক খুলে নেওয়া হয়েছে, একদম এটা ভুল কথা। শুধু মসজিদ নয়, বিভিন্ন দেখুন মন্দিরে তো এরকম ভাবে আপনার ইয়ে নেই, মাইক লাগানো নেই। মন্দির যেগুলো হয় হিন্দুদের ভেতরে কি হয়, হিন্দুদের হচ্ছে হয়তো ইন্টারমিটেন্টলি কোনো প্রোগ্রাম হতে পারে, যেমন হচ্ছে দুর্গা পুজো, কালী পুজো, সেই সময় মাইক বাজে। আর এখানে হচ্ছে মসজিদে যখন হচ্ছে আজান দেওয়া হয়, সেটা আপনি দিনে 5 বার সেই আজান মাইকে দেওয়ার কি আছে? যাদের শ্রদ্ধা আছে তারা সেখানে গিয়ে করবে। আর যখন এই ধর্মটার আজান দিয়ে তখন কি মাইক ছিল নাকি? তারা তো অনেকেই বলে যে তারা এই বাংলাদেশ আফগানিস্তানে দেখি যে তারা টিভি নাকি নিষিদ্ধ, তাহলে মাইক লাগানোর কি আছে? আর প্রথম কথা, মানুষকে শোনানোর বা কি আছে? এইবার হচ্ছে আমাদের দেশের এই বাম, অতি বাম, তারপরে এই বিকাশ ভট্টাচার্যের মতো এই মামলা বিকাশ, গো বিকাশ, এদের ইনি বলছেন যে আমি হিন্দুদের বিরুদ্ধে যাবো। আরে হিন্দুদের কোনো মন্দিরে অন্তত প্রতিদিন ওই দিনে 5 বার করে চলে না, 5 বার করে ওই গান বাজনা হয় না। হ্যাঁ, কখনো কখনো কারো বাড়িতে তিনি বলছেন এই হরিনাম সংকীর্তনের বিরুদ্ধে যাবেন। দেখুন, কোন হিন্দু ফ্যামিলিতে হরিনাম সংকীর্তন দিনে 5 বার করে সারা বছর হয় না। মাঝে মধ্যে কোনো কোনো অনুষ্ঠান, যেমন আমার নিজেরই যদি বলি, আমার বাড়িতেও অনুষ্ঠান হলে কখনো কখনো আমার বিশেষ করে বাবা মারা গেছেন, তারপরে তার যে বার্ষিকীতে তখন হয়। এইরকম বিভিন্ন হিন্দু পরিবারের ভিতরে হয়। বা কোনো মন্দিরে তো ওই যদি হয় কি, মন্দিরে সন্ধ্যার সময় হচ্ছে ওই যখন সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি করে তখন হয়তো ঘন্টা বাজায়, এটা তো কোনো মাইক নয়। তো উনি কার বিরুদ্ধে মামলা করবেন? এইবার এইটা হচ্ছে কি করেছে, সিম্পলি একটা ন্যারেটিভ ক্রিয়েট করা হচ্ছে যে বিজেপি যেন অ্যান্টি মুসলিম, এইটা ন্যারেটিভটা ক্রিয়েট করে দাও, মসজিদ থেকে খুলে দেওয়া না। এটা যে সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছিল, যে অর্ডারের ভিত্তিতে বিভিন্ন হিন্দু এলাকায় যদি কোনো মন্দিরে এরকম মাইক থেকে সেগুলো খুলে নেওয়া হয়েছে, শুধুমাত্র মসজিদ থেকে নয়। 5 বার নাম আজান দেবে, সেটা মাইকে শোনানোর কি আছে? ভোরবেলা লোকজনের ঘুম ভাঙবে, কি কারণে ঘুম ভাঙবে? হ্যাঁ, বছরে আপনি 4-5 দিন করুন। এই বাম অতিবামরা বলার চেষ্টা হচ্ছে দুর্গাপূজায় কেন বাজবে, কালী পুজো কেন? আর দুর্গাপুজো কি সারা বছর হয় নাকি? ও তো 4-5 দিন হয়, কালী পুজো 2 দিন হয়। তো সেই সময় তো মানুষ কে বিরোধিতা করেছে বলে আমি অন্তত দেখিনি। আরে দুর্গাপুজো, কালী পুজো, সেটা হচ্ছে তো মানে হিন্দু এরিয়া, কোনো মুসলিম এরিয়ায় হয় নাকি? এবার হ্যাঁ, কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে হিন্দু মুসলিম যদি একসাথে বসবাস করে, সেই সমস্ত জায়গায় কখনো কখনো সমস্যা তৈরি হয়। আমাদের আগের সরকার দেখা যাচ্ছে সেই মহরমের মিছিলের জন্য আমাদের এখানে ভাষণ করতে দেয়নি, এরকমও তো হয়েছে। আপনি বাংলাদেশে যান তো, বাংলাদেশে কি করছে? বাংলাদেশে প্রতিবার দুর্গা প্রতিমা ভাঙচুর করা হয়, মণ্ডপ মানুষকে কেটে ফেলে দেওয়া হচ্ছে, সেখানে হিন্দুদের উপরে কিভাবে নির্যাতন করা হচ্ছে তারা ওপেনলি বলছে যে আমরা এখানে মন্দির থাকতে। আপনি ভালো করে সোশ্যাল মিডিয়া দেখুন যে সেখানকার এই জামাতিরা একের পর এক ভাষণ দিয়ে যায় যেখানে কোনো মন্দির হতে দেবো না। রাম মন্দির নিয়ে যে ছেলেটাকে অ্যারেস্ট করা হলো, কি এই তারপরে চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে দিনের পর দিন জেলে রাখা হয়েছে। বাংলাদেশটা দেখুন, আমার পাশের রাষ্ট্র। আজকে আমাদের দেশে এই যে যারা সেকুলার বলে এত জ্ঞান দিচ্ছে না, তারাই ওদেশ থেকে ওই ভিটে বাড়ি ছেড়ে এখানে চলে এসছে থাকার জন্য। আজকে তারা এখন অতি হচ্ছে বড় বামপন্থী, এবং তারাই হয়ে গেছে সব ধর্মনিরপেক্ষ, এবং ধর্মনিরপেক্ষতার নামে শুধু হিন্দু ধর্মের বিরুদ্ধে যাওয়া।
বলছে, আমি দেখলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছে আমি যদি হিন্দু ধর্মের হরিনাম সংকীর্তনের বিরোধিতা করে মামলা করতে যাই। আরে হিন্দু ধর্মের হরিনাম সংকীর্তনের বিরোধিতা আপনি করবেন কি করে? সেটা সারা বছর হয় না, সেটা দিনে 5 বার করে মাইকে বাজে না, সেটা হচ্ছে নির্দিষ্ট কোনো কোনো বাড়িতে বা কোনো কোনো জায়গায় সেটা অনুষ্ঠান হয়, সেটা হচ্ছে সিজনাল। সেটা তো মুসলিম সম্প্রদায়ের মানুষও যদি তারা 4-5 দিন কোনো একটা অনুষ্ঠান করে, তারা যদি মাইক চালায়, তাদের কোনো বিরোধিতা নেই। তো সেই বিরোধিতা তো আমরা কেউ করছি না। তো মসজিদ থেকে মাইক খুলেছে, এই ন্যারেটিভটা ক্রিয়েট করার কি আছে? মন্দির, এবার মন্দিরে তো সাধারণত মাইক নেই, মন্দিরে মাইক নেই যে 5 বার করে। এবার যদি কোনো কোনো জায়গায় এটা থেকেও থাকে, সেগুলোও খুলে নেওয়া হয়েছে। এটা মন্দির এবং মসজিদের সব জায়গার জন্য। এটা কোর্টের রায়। উনি আইনজীবী হয়ে উনি মিথ্যে কথা বলছেন, কারণ একের পর এক মিথ্যে কথা বলেন। আর ওনাদের পক্ষে যদি ন্যারেটিভ না যায়, যেমন উনি মামলা করেছিলেন যে বন্দে মাতরম মাদ্রাসাগুলোতে যেটা ম্যান্ডেটারি করেছেন তার বিরোধিতা করছেন। আচ্ছা, বন্দে মাতরম গাইলে হাইকোর্ট থেকেই বলেছে বন্দে মাতরম যদি মাদ্রাসায় গাওয়া হয় তাতে কি ক্ষতি হয়ে যাবে? আমাদের ভারতীয় ক্রিকেটার, মুসলিম ক্রিকেটার মোহাম্মদ শামি, যাকে নিয়ে আমরা গর্ব করি, তিনি বলেছেন আমি ভারতীয়, বন্দে মাতরম গাইলে আমার কি ক্ষতি হবে? তা কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বামেরা তারা হচ্ছে কোর্টে চলে যাচ্ছে যে কেন মাদ্রাসাতে বন্দে মাতরম গাওয়া হবে। বন্দে মাতরম গাইলে কি হবে? ভারত মাতা কি জয় বললে আপনার কি ক্ষতি হবে? আমরা তো ভারতেরই জয় চাই। তো সেই জায়গায় আপনি বিরোধিতা কি হিসাবে করেন? এরা হচ্ছে এই ধর্মনিরপেক্ষতার নামে কোনো ধর্মনিরপেক্ষতা নাই। কদিন আগে যে তসলিমা নাসরিন আসলেন, তিনি কি বলে গেলেন যে এই যে ইসলামী মৌলবাদ যেভাবে কাজ করে তাদের তোল্লাই দেয় হচ্ছে বামেরা, তাদের শুধু পথটা একটু আলাদা, তারা সবসময় এই জিনিসটা করে। আজ দেখবেন তসলিমা নাসরিন এগেইনস্টে খুব বিরোধিতা করছেন। তার কারণটা হচ্ছে এদের এই যে ধর্মনিরপেক্ষতার আড়ালে হিন্দু ধর্মের বিরোধিতা করাই কিন্তু কাজ। এরা দেখুন, এরা লিখেছে, তসলিমা নাসরিন তো দেখলাম লেফট ফ্রন্টের একটা পেজে তারা লিখেছে যে তিনি তো বাংলাদেশি, তাকে নিয়ে বিজেপির এত উচ্ছ্বাস কেন? তা আমার প্রশ্ন যে আপনারা প্যালেস্তাইন নিয়ে উচ্ছ্বাস করেন কেন? প্যালেস্তাইনের লোকজন আপনাদের কি হয়? তসলিমা নাসরিন, আপনারা যখন নিজেদেরকে এত শিক্ষিত ভাবে বলেন যে এই যারা কবি লেখক তাদের নাকি আপনারা খুব সম্মান দেন, তো তসলিমা নাসরিনের মতো তিনি এত ভালো একজন লেখিকা, তিনি এই যে রবীন্দ্র সদনে আসলেন, যে কেমন আছো কলকাতা বলে যে কবিতাটা পাঠ করলেন, সত্যি কথা বলতে ওইটা মানে আলাদাই একটা ইমোশন। আমি তো শোনার পরে আমি অবাক হয়ে গেলাম যে সেই রকম লেখিকাকে একটা টাইমে, মানে তার, আমিও জানি না হয়তো তার মতো জ্ঞান, মানে খুব ক্ষুদ্র মানুষ, উনি যেভাবে এত বছর কলকাতার বাইরে রয়েছে, পশ্চিমবঙ্গের বাইরে রয়েছে, তিনি যেভাবে কলকাতাকে ওনার ওই কবিতায় ফুটিয়ে তুলেছেন, ওই জায়গায় তার আবেগ যায়নি। ওনার মতো কে ভাবতে পারে, ওনার মতো কে ভালোবাসতে পারে? তাকে তাড়িয়েছিল কারা? এই বামপন্থীরা। এই বামপন্থীরা তাহলে কি ধর্মনিরপেক্ষ? কোনোদিন না। এই তখন ইসলামী মৌলবাদ, এরা বলে আমরা ইসলামী মৌলবাদের এগেইনস্টে, আমরা সমস্ত মৌলবাদের বিরুদ্ধে কথা। এরা কোনোদিন ইসলামী মৌলবাদের বিরুদ্ধে কথা বলে না। বললে বাংলাদেশে এত হিন্দু নির্যাতন হলো, এত হিন্দু, আজকে সেই 24% থেকে 8%ও এখন নেই, 71 থেকে শুরু করে। পাকিস্তানে হিন্দু শূন্য হতে চলেছে, আফগানিস্তানে, এরা কিন্তু কোনোদিন বিরোধিতা করে না। কদিন বামপন্থীদের নামতে দেখেছেন আইসিস এর মতো অর্গানাইজেশন, সিরিয়া বা অন্যান্য জায়গায় যে সমস্ত এই ইসলামী মৌলবাদ চলেছে, বা তারপরে হচ্ছে যদি আপনি বলেন আফ্রিকান কান্ট্রি যেখানে ক্যামেরা পৌঁছায় না, নাইজেরিয়াতে সংখ্যালঘুরা যখন মার খাচ্ছে ওখানকার বিভিন্ন জায়গায়, তখন কিন্তু এরা পুরো সাইলেন্ট থাকে। এই বামপন্থীরা ভণ্ডামি ছাড়া আর কিছু না। এখন আমাদের পশ্চিমবঙ্গে এই লাউড স্পিকার নিয়ে এবং এই আজান নিয়ে এরা এখন ভণ্ডামি করছে, আর কিচ্ছু না। যারা, আমি অন্তত মুসলিম সম্প্রদায়ের যারা এই ব্যাপারটা জানেন, আমি আপনাদের একটা কথাই বলবো, এটা কিন্তু একটা রায়ের ভিত্তিতে হয়েছে, এবং এটা কিন্তু শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের মসজিদের জন্য প্রযোজ্য নয়, সমস্ত কোনো মন্দিরেও যদি থেকে থাকেন সব ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। এবং সমস্ত মাইক একটা সম্প্রদায়কে টার্গেট করে খোলা হয়নি, এবং এটা কিন্তু সরকারি সিদ্ধান্ত নয়, এটা কোর্টের রায়ের উপরে সরকার এটাকে জাস্ট ইমপ্লিমেন্ট করছে। সেটাকে ভালো করে জানা উচিত, কিন্তু এই ন্যারেটিভটা ছড়িয়ে দেওয়া হয়েছে খুব ইন্টেনশনাল। কড়া খবরের সকল দর্শকদের ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন তাপস দা। ধন্যবাদ।